तंजिम की सांसों में हदी तेरी खुशबू ही रहती थी। বাংলাদেশে বর্তমানে প্রযুক্তি খাতে সবচেয়ে আলোচিত বিষয় হলো এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এনইআইআর পদ্ধতি চালুর আগে সেট আমদানি এবং উৎপাদন পর্যায়ে শুল্ক হার সংস্কারের দাবি ব্যবসায়ীদের। মামার বাড়ির আবদার ওদের জুম ক্লাস করার জন্য যেটা স্যামসাং ট্যাবলেট এটা আনঅফিশিয়ালি নিলেও তো এটা 70-80 হাজার টাকা টানে, অফিশিয়ালি ওগুলো তো 2 লাখ টাকার উপরে। 57% ট্যাক্স দেয় কাস্টমার দেবে। এনআর পদ্ধতি চালু হোক, এটা আমরা পক্ষে আছি, কিন্তু সরকারকে যে 57% ট্যাক্স, এটা ব্যবসায়ী বা ভোক্তা বা কাস্টমার, এটা কারোর জন্যই কল্যাণকর নয়। যদি 15% করেও নেয়, সরকার টাকা তো জায়গা পাবে না। তবে এই সিস্টেমটা কিন্তু নতুন নয়, আমাদের আশেপাশের দেশগুলোতে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু আছে। যদি ভারতের কথা বলতে চাই, এই সিস্টেমটা সিইআইআর নামে পরিচিত, মানে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এবং নেপালে এমডিএমএস মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম নামে পরিচিত। যদিও বাংলাদেশের স্মার্টফোন বাজারে এনইআইআর পদ্ধতিটা নতুনভাবে কার্যকর হতে যাচ্ছে, কিন্তু এইটার কাজ নিয়ে বা এটার সিস্টেম নিয়ে অনেকের মধ্যেই অস্পষ্টতা রয়েছে। বিটিআরসির তরফ থেকে আমরা জানতে পেরেছিলাম 16 ডিসেম্বরের মধ্যেই এই সিস্টেমটা চালু হতে যাচ্ছে, কিন্তু আবার বিটিআরসি থেকে খবর আসে যে এটা 2026 সালের মার্চ পর্যন্ত টানতে পারে, অর্থাৎ মার্চের মধ্যেই আমরা এনইআইআর সিস্টেমটা চালু হতে দেখব। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে প্রচুর আলোচনা হলেও আজকের এই ভিডিওতে আমরা ভারত এবং নেপালের বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব যে এই সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও সুবিধাগুলো কি কি। পাশাপাশি বাংলাদেশের মোবাইল ফোনের উপর যে ট্যাক্স, যা প্রায় 57%, এবং এই সিস্টেম চালু হওয়ার আগে ও পরে একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আপনার করণীয় কি, তা নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে। প্রথমে বলবো ভারতের সিইআইআর এবং ফোন চুরির সমাধান নিয়ে। বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অন্যতম বড় আতঙ্কের নাম হচ্ছে ফোন চুরি বা হারিয়ে যাওয়া। শুধু এটা বাংলাদেশের না, সারা বিশ্বেরই প্রবলেম। তারপরেও আমাদের বাংলাদেশে বর্তমানে ফোন চুরি হলে থানায় জিডি করার পরেও ফোন ফিরে পাওয়ার হার খুবই কম। আইনি সীমাবদ্ধতা এবং প্রযুক্তির অভাবে অনেক সময় চোরেরা সহজেই পার পেয়ে যায়। এই সমস্যার একটা কার্যকর সমাধান হতে পারে এনইআইআর। উদাহরণস্বরূপ আমরা ভারতের দিকেই তাকাতে পারি। ভারতে 2023 সালের 17 মে সারা দেশে সিইআইআর পদ্ধতি চালু করা হয়। সিইআইআর এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীরা তাদের ফোন চুরি অথবা হারিয়ে গেলে আইএমইআই নাম্বারের মাধ্যমে সেই ফোনটিকে ব্লক করতে পারবেন। ফলে ভারতের কোনো মোবাইল নেটওয়ার্ক সেই চোরাই ফোনটিতে আর ব্যবহার করা সম্ভব হবে না। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ফোনটি ট্র্যাক করাও সহজ হয়। বাংলাদেশের এনইআইআর সিস্টেমটাও অনেকটা এভাবেই কাজ করবে বলে আশা করা হচ্ছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, ভারত এবং বাংলাদেশের স্মার্টফোন বাজারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। এবার আসা যাক নেপালের প্রসঙ্গে। ভারতের ঠিক দুদিন আগে অর্থাৎ 2023 সালের 15 মে নেপাল তাদের এমডিএমএস বা মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু করার চেষ্টা করে, যেটা পরবর্তীতে বন্ধ করা নিয়েও একটা কন্ট্রোভার্সি হয়। এরপরেও এই সিস্টেমটা যাই হোক একভাবে না একভাবে চালু হয়েছে। নেপালের সরকারের এই সিস্টেম চালু করার প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে ছিল স্মার্টফোন আমদানি নিয়ন্ত্রণ করা, গ্রে মার্কেট বা অবৈধভাবে দেশে আসা আনঅফিশিয়াল ফোনের বাজার বন্ধ করা, হ্যান্ডসেটের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্র্যাকিং সুবিধা চালু করা, সরকারি রাজস্ব বৃদ্ধি করা। নেপালের এই উদ্দেশ্যগুলোর সঙ্গে বাংলাদেশের এনইআইআর প্রকল্পের উদ্দেশ্য পুরোপুরি মিলে যায়। নেপালেও ফোন আমদানিতে নির্দিষ্ট একটা শুল্ক থাকে এবং 13% ভ্যাট প্রযোজ্য। কোনো জায়গায় দেখলাম 18% ট্যাক্স বলতেছে টোটাল। যখন নেপালে এমডিএমএস চালু হয় তখন একটা বড় বিতর্কের সৃষ্টি হয়েছিল, কারণ দেশটিতে লক্ষ লক্ষ ফোন গ্রে মার্কেট বা আনঅফিশিয়াল চ্যানেলে সক্রিয় ছিল। এই বিশাল সংখ্যক ফোনগুলোকে হোয়াইটলিস্ট করা হবে নাকি ব্লক করে দেওয়া হবে, এইটা নিয়েই জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। মূলত পর্যাপ্ত পূর্ব সতর্কতা বা প্রচারণার অভাবেই এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তুলনামূলকভাবে বাংলাদেশের বিটিআরসি এবং বিভিন্ন টেক ক্রিয়েটরদের মাধ্যমে মানুষকে আগে থেকেই সচেতন করার চেষ্টা করা হচ্ছে, যা একটা ইতিবাচক দিক। বাংলাদেশের চ্যালেঞ্জ এবং এনইআইআর সুবিধাসমূহ। এনইআইআর সিস্টেমটা নিঃসন্দেহে গ্রাহক এবং দেশের জন্য উপকারী, কিন্তু বাংলাদেশের এই প্রধান অন্তরায় হলো মোবাইল ফোনের উপর অত্যাধিক কর, মানে 57% ট্যাক্স। বর্তমানে প্রায় 57% করের বোঝার কারণে অসাধু উপায়ে কর ফাঁকি দিয়ে ফোন আমদানির প্রবণতা অনেক বেশি। বিটিআরসির অভিযানেও দেখা গেছে যে আইএমইআই নাম্বারে হাজার হাজার নকল ফোন বাজারে আছে। এটাও হয়তো আপনারা শুনছেন বা আমিও শুনেছি।
একই আইএমইআই নাম্বার দিয়ে 10 লাখ ফোন চলছিল, যেটা নিরাপত্তার জন্য একটা মারাত্মক হুমকি। যদি সরকার ফোনের উপর করের হার সহনীয় পর্যায়ে নিয়ে আসে, তবে আমদানিকারকরা বৈধ পথে ফোন আনতে উৎসাহিত হবেন। এতে আনঅফিসিয়ালের বাজারটা থাকলেও তারা ট্যাক্স দিয়েই আনবে এবং সমস্ত ফোন এনইআইআর সিস্টেমের আওতায় চলে আসবে। যখন এই সিস্টেমের অন্তর্ভুক্ত অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন দুইটাই হবে, তখন একজন গ্রাহক হিসেবে যেমন আমাদের সুবিধা হবে এবং একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীদেরও সুবিধা হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ট্যাক্স দেওয়ার পরে আবার কিসের অফিসিয়াল আনঅফিসিয়াল? সব তো অফিসিয়ালি হবে। সোজা উত্তর ভাই, বাংলাদেশি স্মার্টফোন মার্কেটের জন্য এত বড় মার্কেট হয়ে ওঠে নাই যে সবগুলো ব্র্যান্ড তাদের ফ্যাক্টরি এখানে খুলে বসবে। আনঅফিসিয়ালি ফোন আনতেই হবে যদি সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল রাখতে হয় বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে। এনইআইআর চালু হলে আমরা কি কি সুবিধা পাবো? বিটিআরসির তথ্য মতে এনইআইআর সিস্টেমের প্রধানত 4টা সুবিধা থাকবে। প্রথম, ফোনের স্ট্যাটাস ভেরিফিকেশন। আপনি সহজেই যাচাই করতে পারবেন আপনার ফোনটি বৈধ বা অফিসিয়াল কিনা এবং এটা কবে অ্যাক্টিভ হয়েছে। 2 নম্বর যে বিষয়টা, হারানো বা চুরি হওয়া ফোনের রিপোর্টিং। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ সুবিধা, কারণ ফোন চুরি হলে রিপোর্ট করার মাধ্যমে ফোনটা পুরোপুরি অকেজো বা ব্লক করে দেওয়া যাবে। ফলে চোরাই ফোনের বাজার বন্ধ হবে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। 3 নাম্বার, স্পেশাল রেজিস্ট্রেশন। বিদেশ থেকে আসা প্রবাসী বা যাত্রীরা তাদের সাথে আনা ফোনগুলো এই অপশনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বর্তমান ব্যাগেজ রুল অনুযায়ী একজন যাত্রী কোনো ধরনের ট্যাক্স বা টাকা দেওয়া ছাড়া 2টা ফোন অনায়াসে আনতে পারবেন এবং ট্যাক্স দিয়ে 6টা ফোন আনতে পারবেন। তবে স্থায়ীভাবে ব্যবহারের জন্য এই ফোনগুলোকে বিটিআরসি পোর্টালে নিবন্ধন করা বাধ্যতামূলক। দেশে আসার পর সাধারণত 60 দিন পর্যন্ত অনিবন্ধিত ফোন ব্যবহার করা যায়। এর মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 4 নাম্বার, ডি রেজিস্ট্রেশন। কিন্তু সবচেয়ে কমপ্লিকেটেড এবং একটু ঝামেলার মনে হয় যে পদ্ধতিটা, সেটা হচ্ছে ডি রেজিস্ট্রেশন। সেকেন্ড হ্যান্ড ফোন কেনাবেচার ক্ষেত্রে এইটা আবার অত্যন্ত জরুরি। ফোন বিক্রি করার সময় আগের মালিক তার নাম থেকে ফোনটি ডিরেজিস্টার করবেন এবং নতুন মালিক নিজের নামে নিবন্ধন করবেন। এতে চোরাই ফোন কিনে আইনি ঝামেলায় পড়ার ঝুঁকি থাকবে না। সবশেষে এটাই বলা যায়, এনইআইআর একটা রেভলিউশন আনবে বাংলাদেশে, যেটা স্মার্টফোন ব্যবহারকারীর নিরাপত্তা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করবে। তবে এর সফল বাস্তবায়নের জন্য ট্যাক্সের হারটা কমাতে হবে এবং নিবন্ধন প্রক্রিয়াটা সাধারণ মানুষের জন্য সহজ করে দিতে হবে। এই সিস্টেমটা পুরোপুরি চালু হওয়ার আগে আপনার নিজের এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধন করা আছে তা যাচাই করে নেওয়া উচিত। আপনাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য রাফসান ভাইয়ের এই ভিডিওটা আপনি দেখতে পারেন, যেখানে উনি সবকিছু ক্লিয়ার করে বলেছেন এনইআইআর সিস্টেমটা বাংলাদেশে চালুর আগে আপনার কি কি করণীয়। সর্বশেষ এটাই বলতে চাই, আমরাও ট্যাক্স কমানো হোক এটার পক্ষে এবং গ্রাহকরা নিজের টাকা দিয়ে নিজের মনের মতো স্মার্টফোন কিনতে পারুক, এটাই চাই। আগামী 2-3 মাস পরে কি হবে জানি না, স্মার্টফোন বাজারের অবস্থা কেমন হবে সেটাও জানি না, কিন্তু এই সবগুলোর আপডেট আমরা এই চ্যানেলে নিয়ে আসবো ইনশাল্লাহ সবসময়। আপনি শুধু সাবস্ক্রাইব করে রাখেন এন্ড ভিডিওটাতে লাইক দিয়ে রাখেন। দেখা হবে নেক্সট কোনো স্মার্টফোন রিভিউ অথবা টেক দুনিয়ার ইম্পর্টেন্ট আপডেট নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।